দেখুন, নেতৃত্ব মানে কিন্তু কোনো যুদ্ধ জেতা নয়। নেতৃত্ব হলো একটা ভবিষ্যৎ তৈরি করা। আর আমরা আজকে যে বিশ্লেষণটা দেখছি সেটা হলো সেই ভবিষ্যৎ গড়ারই একটা নকশা। এখানে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসিনি, বরং আমরা কথা বলবো সেই মূল ভিত্তিটা নিয়ে, যা দিয়ে জনগণের আস্থা তৈরি হয়। এই কথাটা এটা কিন্তু খুব গভীর। মানুষ আসলে কোনো একজন ব্যক্তিকে ভোট দেয় না, তারা ভোট দেয় একটা সুন্দর গোছানো ভবিষ্যতের আশায়, যেখানে একটা মর্যাদা থাকবে। ব্যালেটে যে ছাপটা দেওয়া হয় ওটা শুধু একটা চিহ্ন না, ওটা আসলে একটা চুক্তি, একটা ভালো জীবনের জন্য করা চুক্তি। আর সেই চুক্তির সম্মান রাখাটাই তো আসল কাজ, তাই না? তো চলুন আমাদের বিশ্লেষণের প্রথম ধাপটা দেখা যাক। আমরা এর নাম দিয়েছি মাটি আর বীজ। ভাবুন তো একবার, একজন কৃষক কি মাটি না বুঝে বীজ বোনেন? একদমই না। ঠিক তেমনি কোনো নীতির বীজ রোপণ করার আগে একজন নেতাকে তার এলাকার মাটি মানে সেখানকার মানুষদের বুঝতে হবে, না হলে ভালো ফসল ফলবে কি করে? কোনো কিছু গড়ার আগে আমাদের কান পেতে শুনতে হবে এই মাটি আমাদের কি বলছে। দেখুন, একটা সাফল্য শাসনের গোড়ার কথা হলো মানুষের কথা মন দিয়ে শোনা। শুধু যা তারা মুখে বলছে তাই নয়, যা বলতে পারছে না সেই না বলা কথাগুলো বুঝতে পারা, তাদের প্রতিদিনের জীবন, তাদের ভেতরের চাহিদাগুলো অনুভব করা। আর এই শোনার কাজটা যে শুধু কথা বলে হয় তা কিন্তু নয়। ডেটা মানে তথ্যের দিকে তাকালেও অনেক কিছু শোনা যায়। যদি ঠিকভাবে দেখা যায় তাহলে এই ডেটাগুলোই আসলে মানুষের সম্মিলিত আওয়াজ হয়ে ওঠে। তাদের সমস্যা জায়গাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এগুলোই হলো মাটি থেকে আসা আসল সংকেত। তো মাটি থেকে আসা প্রথম সংকেতটা দেখুন, ৪২%। এই এলাকার তরুণদের মধ্যে বেকারত্বের হার, এটা শুধুই একটা সংখ্যা না, এটা একটা বিরাট সংকটের ইশারা। এই সংখ্যাটা আমাদের কি বলতে চায়? এটা শুধু চাকরির অভাবের কথা বলে না, এটা বলে আত্মসম্মানের কথা, একটা নিজের সংসার গড়ার স্বপ্নের কথা। যখন একটা তরুণের হাতে কাজ থাকে না, তখন শুধু তার পকেট খালি হয় না, তার আত্মবিশ্বাস, তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন সবটাই যেন ভেঙে পড়তে শুরু করে। এটা কোনো সাধারণ অর্থনৈতিক সমস্যা নয়, এটা একটা গভীর মানবিক সংকট। এবার দ্বিতীয় সংকেতটা দেখা যাক, ৬৮%। ভাবা যায়, এই এলাকার ৬৮% পরিবার হয় নিয়মিত জল পায় না, অথবা যে জল পায় তা নিরাপদ নয়। পানীয় জল, যা বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি, সেটাই এখানে একটা লড়াইয়ের বিষয়। একটু ভেবে দেখুন, যখন বেঁচে থাকার একটা মৌলিক জিনিস জোগাড় করতেই রোজ লড়তে হয়, তখন উন্নতির কথা ভাবার সুযোগ কোথায়? যে পরিবারকে প্রতিদিন চিন্তা করতে হয় কাল খাওয়ার জলটা কোথা থেকে আসবে, সেই পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা বা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটা কখন? আর ৩ নম্বর সংকেত, ৩৮%। গত নির্বাচনে মোট ভোটারদের মধ্যে প্রায় এত শতাংশ মানুষ ভোটই দেননি। এটাকে শুধু কম ভোট পড়েছে বলে উড়িয়ে দিলে চলবে না, এটা আসলে আস্থার একটা বিরাট ঘাটতির সংকেত। এটাকে কি আমরা বলবো মানুষের উদাসীনতা, নাকি এটা আসলে একটা নীরব প্রতিবাদ? সেই সিস্টেমের বিরুদ্ধে একটা প্রতিবাদ, যে সিস্টেমটা হয়তো তাদের কথাই ভুলে গেছে। যখন মানুষ ভোট দেওয়া থেকে সরে আসে, তার মানে তারা ধরে নেয় যে তাদের কথা শোনার কেউ নেই। এই যে একটা সামাজিক চুক্তি থাকে নেতা আর জনগণের মধ্যে, সেটা কোথাও গিয়ে ভেঙে যাচ্ছে। আর ঠিক এখানেই আমাদের সাংবিধানিক কর্তব্যের বিষয়টা চলে আসে। আমাদের সংবিধান আমাদের দায়িত্ব দেয় এটা নিশ্চিত করার যে প্রত্যেকটা মানুষের কথা যেন মর্যাদার সাথে শোনা হয়, আর যখন কথা বলা হবে সেটাও যেন দায়িত্ব নিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে হয়। এই যে ৩৮% মানুষ চুপ করে আছে, তাদের সেই নীরবতার কারণটা খুঁজে বের করা আর তার সমাধান করাটাই আসল কাজ। তো আমরা মাটি থেকে আসা সংকেতগুলো তো দেখলাম, কিন্তু শুধু সমস্যাগুলো জানলেই তো হবে না, তাই না? এবার গভীরে গিয়ে দেখতে হবে এই সমস্যাগুলো কেন হচ্ছে, এর পেছনের কারণগুলো ব্যবচ্ছেদ করতে হবে। এই পর্বটাকে আমরা বলছি জনাদেশের ব্যবচ্ছেদ। আমরা প্রায়ই একটা শব্দ ব্যবহার করি, গভর্নেন্স লিকেজ, বা বলা যেতে পারে শাসন ব্যবস্থার ফাঁক। জিনিসটা কি? খুব সহজ করে বললে, সরকার একটা নীতির মাধ্যমে যে সুবিধাটা মানুষের কাছে পৌঁছাতে চায় আর মানুষ আসলে যেটুকু পায় তার মাঝখানে যে ফারাকটা, সেটাই হলো লিকেজ। আর এটা যে সবসময় দুর্নীতির জন্যই হয় তা নয়, অনেক সময় অদক্ষতা আর ভাঙাচোরা পদ্ধতির কারণেও এটা হয়। এই লিকেজটা মূলত ৩টে জায়গা দিয়ে হয়। প্রথমটা হলো লাস্ট মাইল ডেলিভারি গ্যাপ, মানে সুবিধাটা একেবারে শেষ মানুষটার কাছে পৌঁছানোর আগেই কোথাও আটকে যায়, এতে মানুষের আস্থা কমে যায়। দ্বিতীয়টা হলো অভিযোগের ব্ল্যাক হোল, মানুষ অভিযোগ জানায় কিন্তু সেই অভিযোগ সিস্টেমে ঢুকে কোথায় যেন হারিয়ে যায়, কোনো সমাধান আসে না, এতে জন্মায় হতাশা। আর ৩ নম্বর, যোগাযোগের অমিল, সরকার কথা বলে নীতির ভাষায় আর মানুষ কষ্ট পায় বাস্তব জীবনে। এই দুইয়ের মধ্যে কোনো যোগসূত্রই তৈরি হয় না।
এই যে প্রতিশ্রুতির জগৎ আর বাস্তবের জগৎ এর পার্থক্যটা একবার দেখুন। ধরুন একটা নতুন সরকারি প্রকল্পের ঘোষণা হলো, কিন্তু ৬০% যোগ্য পরিবার জানেই না যে আবেদনটা কিভাবে করতে হয়। বা একটা অভিযোগ জানানোর পোর্টাল খোলা হলো, কিন্তু একটা সমস্যার সমাধান হতে গড়ে ২৮০ দিন লেগে যাচ্ছে। কিংবা একটা বড় রাস্তার উদ্বোধন হলো, কিন্তু তার সুবিধা পাচ্ছে শুধু হাতে গোনা কয়েকজন প্রভাবশালী মানুষ। এই ফারাকটাই হলো সেই গভর্নেন্স লিকের। তাহলে প্রশ্ন হলো, এই সিস্টেমের সমস্যার সমাধানটা কি? সমাধান হলো একটা ভালো করে ভাবা নকশা, একটা ব্লুপ্রিন্ট। এটাকে শুধু একটা রাজনৈতিক কৌশল ভাবলে কিন্তু বিরাট ভুল হবে। এটা আসলে একটা ইঞ্জিনিয়ারিং সমাধান, এই ভেঙে পড়া সিস্টেমটাকে সারিয়ে তোলার জন্য। এর মূল কথাটা খুব সোজা। সিস্টেমের সমস্যা সারাতে গেলে সিস্টেমিক সমাধানই লাগবে। এখানে কোনো একজন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই। সমস্যাটা ব্যক্তির নয়, সমস্যাটা হলো পুরো কাঠামোর। তাই আমাদের গোটা কাঠামোটাকেই নতুন করে ডিজাইন করতে হবে। এই নতুন নকশাটা 5টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। একটা ডিপ লিসনিং ইঞ্জিন, যেটা মাঠের আসল তথ্য জোগাড় করবে। 2, একটা ন্যারেটিভ ডিজাইন, যা মানুষের স্বপ্ন আর আকাঙ্ক্ষা দিয়ে ভবিষ্যতের একটা গল্প তৈরি করবে। 3, ডেলিভারি পাইপলাইন ইঞ্জিনিয়ারিং, যা সরকারি সাহায্য আর পরিকাঠামো পৌঁছে দেওয়ার পথটাকে এমনভাবে তৈরি করবে যাতে কোনো ফাঁক না থাকে। 4, পারফরমেন্স প্রুফ, মানে শুধু প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া। আর 5 নম্বর, ট্রাস্ট অডিট, যেখানে সবকিছুর ওপরে থাকবে জনগণের আস্থা, আর সেটাকেই নিয়মিত মাপা হবে। আর এই ব্লুপ্রিন্টটা বাজেটের ওপর কিভাবে প্রভাব ফেলবে দেখুন। মোট বিনিয়োগের 40% যাবে চাকরি আর মানুষের জীবন জীবিকার উন্নতির জন্য। এটা সরাসরি আমাদের প্রথম সংকেত, মানে বেকারত্বের সমস্যা সমাধান। 35% যাবে মূল পরিকাঠামো, যেমন জল, রাস্তা আর স্বাস্থ্যের জন্য, যা আমাদের দ্বিতীয় সংকেতটার সমাধান করবে। আর বাকি 25% যাবে জনকল্যাণ আর সামাজিক সুরক্ষার জন্য। সোজা কথায়, যেখানে সমস্যা, বিনিয়োগ সেখানেই। তবে এই ডেটা নির্ভর ব্যবস্থায় একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, মানুষের ব্যক্তিগত তথ্য এটা একটা আমানত। ভারতের ডিপি আইন অনুযায়ী সম্মতি ছাড়া এই তথ্য ব্যবহার করা যায় না। কিন্তু এটা শুধু একটা আইন নয়, এটা একটা নৈতিক দায়িত্ব। মানুষের বিশ্বাস জিততে হলে তাদের তথ্যের মর্যাদাকেও সম্মান করতে হবে। আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি। এতক্ষণ আমরা পদ্ধতি নিয়ে কথা বললাম, এবার চলুন উদ্দেশ্যটা নিয়ে ভাবি। এই সব কিছুর আসল উদ্দেশ্যটা কি? রাজনীতির ঊর্ধ্বে এর লক্ষ্যটা কি? একটা কথা খুব শান্তভাবে কিন্তু স্পষ্টভাবে বোঝা দরকার। আগেকার দিনে যেভাবে নির্বাচন জেতা যেত, এখন সেই পদগুলি মানুষকে হারানোর সবচেয়ে সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতের মুদ্রা কিন্তু ক্ষমতা নয়, ভবিষ্যতের মুদ্রা হল বিশ্বাস। এমন বিশ্বাস যা হাতে কলমে প্রমাণ করা যায়। মানুষ এখন আর শুধু কথায় ভোলে না, তারা কাজ দেখতে চায়। তাহলে প্রশ্নটা এখন একটাই, ভবিষ্যতের স্থপতি হবেন নাকি অতীতের ধ্বংসাবশেষ হয়ে থেকে যাবেন? এই সিদ্ধান্তটা প্রত্যেক নেতাকেই নিতে হবে। পছন্দটা হয়তো তাদের, কিন্তু এর ফল ভোগ করবে সাধারণ মানুষ। জনকেন্দ্রিক নেতা হয়ে নির্বাচনী এলাকার উন্নতি করতে চাইলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করা যেতে পারে, অথবা 08042041602 নম্বরে ফোন করা যেতে পারে। উদ্দেশ্য,